পর্যায়ে জনাব ইলিয়াস খান, আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় খবর হচ্ছে মানবতা বিরোধী অপরাধে বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। এখন সিরিয়ার রাজপথে পতাকা হাতে অনেকে উল্লাস করতে আমরা দেখেছি, একটু আগে আমরা প্রতিবেদনে সেটা প্রচার করেছি। অনেকে দায় মুক্তি শব্দটা প্রয়োগ করছেন, অনেকে নতুন সিরিয়ার কথা বলছেন। আরব বসন্ত সফল হলো এরকম স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। মুশকিল হলো মৃত্যুদণ্ড কি কাগজে কলমে থাকবে নাকি বাশার আল আসাদকে মস্কো থেকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এখন যিনি ক্ষমতায় আছেন সিরিয়া, যার নেতৃত্বে কি বলে যে আবার ইসলামপন্থী নেতা আহমেদ আল শারার, বাশার সাহেব তো ইসলাম বিরোধী ছিলেন না, তিনিও তো ইসলামপন্থী। মানে টাইটেলটা এরকম দেওয়া হচ্ছে ইসলামপন্থী নেতা, তবে ওনাকে কট্টরপন্থী বলা হতো। এটাকে কিন্তু বলা হচ্ছে যে মোসাদের কি বলে বা ইসরায়েলের সহায়তা তিনি ক্ষমতা দখল করেছেন। আপনি দেখবেন যে এদিকে হুথি, ইরান, সিরিয়া, এই যে শিয়া অধ্যুষিত দেশগুলো বা শিয়া অধ্যুষিত এলাকাগুলো, এটি একটা বড় শক্তি ছিল। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য কিন্তু কিছু তাবেদার রাষ্ট্র আছে যারা আমেরিকার সাহায্য ছাড়া টিকতে পারে, যদিও সেটি ভুল প্রমাণিত হয়েছে। আমেরিকা তাদেরকে একটা কী বলে বেস টেস্ট করে এমন একটি ধারণা দিয়েছিল যে আমার শক্তি দিয়ে তোমরা টিকে থাকবে। ইরান যুদ্ধ কিন্তু সেটি মিথ্যা প্রমাণ করেছে। তারা কিন্তু নিজেদের সেভ করতে পারে না, এবং ওয়েস্টার্ন মিডিয়ার কারণে আমরা অনেক প্রকৃত সত্য কিন্তু জানতে পারিনি। সেখানে যে ধ্বংসযজ্ঞ চলেছে, ইরান বিভিন্ন জায়গায় তাদের বেস সহ বিভিন্ন জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সব কিন্তু ওয়েস্টার্ন মিডিয়ায় আসে নাই। সুতরাং আপনি যেটা বলেছেন, হ্যাঁ একটি পক্ষ উল্লাস করছে, তিনিও মানুষ মেরেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। বাট এই সঙ্গে এই বিবেচনাটা আমাদের রাখতে হবে। যেমন সিরিয়াকে আগে একটা প্রতিবাদী দেশ হিসেবে দেখতে হতো, যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় শক্তি ছিল, এরকম ধারণা করা হতো। বাট এখন কিন্তু সেটি আর কেউ বলে না। যেমন মধ্যপ্রাচ্য বা আমাদের কি বলে যে এশিয়ার মধ্যে ইরান যে আছে, ইরান কিন্তু একটি বড় শক্তি, সব মানুষ জানে। সুতরাং একপাক্ষিক বলার সুযোগ কম, কারণ যে একদম তিনি যে মানবতা বিরোধী অপরাধ, যেভাবে বিশ্ব গণমাধ্যম এইটা ফলো করে বলছে মানবতা বিরোধী অপরাধে স্বৈরশাসক বাশার আল আসাদের মৃত্যুদণ্ড, তার মানে আপনি বলতে যাচ্ছেন আসলে পক্ষ বিপক্ষ নানা কিছু এখানে থাকতে পারে। সিরিয়ার ব্যাপারটা একদম আলাদা। এটা কিন্তু আমাদের এখানের সঙ্গে মিলবে না। আমাদের যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সঙ্গে কিন্তু বাশার আল আসাদের এটা মার্কিন ষড়যন্ত্র ছিল একদম। আমি একটু অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিনকে যুক্ত করি, আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক। বরাবরই তিনি খুব চমৎকার বিশ্লেষণ করেন, এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, আমন্ত্রণ আপনাকে, কৃতজ্ঞতা, আপনি সময়টা দিচ্ছেন। বলে রাখা প্রয়োজন, আমার সঙ্গে ঠিক স্টুডিওতে এই মুহূর্তে আছেন বিএনপি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আমার সঙ্গে আছেন, এবং তারাও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইবেন। আমি আপনার কাছে দুটো বিষয় একটু জেনে নিতে চাই। প্রথমত, বাশার আল আসাদের যে মৃত্যুদণ্ড, ঠিক এই সময়টাতে এসেই কেন এই মৃত্যুদণ্ডের ঘোষণাটা আসবে? মানে যে পর্যায়ে আসলে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধটা রয়েছে, যেই জায়গাটাতে আসলে মক্কা জোট তৈরি হচ্ছে, মানে মক্কা চুক্তি তৈরি হচ্ছে, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এক হচ্ছে, আর অনেকগুলো দেশ হয়তো সেখানে যুক্ত হবে, এরকম প্রেক্ষাপটকে মাথায় রেখেই বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের খবরটা প্রকাশ হলো, নাকি এটা আসলে ব্যাটে বলে কাকতালীয় হয়ে গেল আর কি? ধন্যবাদ। আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যের যে রাজনীতি এবং সেটার যে ক্রম পরিবর্তন, আমরা যদি এটা অন্তত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে প্রভাব বৃদ্ধির যে প্রক্রিয়া এবং সেই 9/11-এর ঘটনার পর থেকে এখন পর্যন্ত সেগুলোকে যদি আমরা একটা সংযোগ তৈরি করি, আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার এই প্রভাব বিস্তারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে সবসময়। এবং এই যে সিরিয়াতে তারা নানানভাবে চেষ্টা করেছে বাশার আল আসাদকে তারা সরানোর জন্য, সেক্ষেত্রে তারা এই যে তার প্রক্রিয়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ যখন বাশার আল আসাদ যখন এখান থেকে পালিয়ে গেলেন, তার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বলা যায় হয় যে মতপুষ্ট যে বর্তমান যে সরকার আছে, তারা এই প্রক্রিয়াটা ত্বরান্বিত করেছে। এটার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দেওয়া যে তার যে চাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা তারা পূরণ করছে। এবং তারা, আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি ক্ষেত্রে সেখানে সিরিয়াকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের সরকারের প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিজিট করেছে, এই যে একটা পরিবর্তন, এটা আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাবটা সুস্পষ্ট করে সেখানে তাদের যে স্বার্থ, সেটা ওই সরকার, বর্তমান যে সরকার আছে, সেটাকে তারা এটাকে
আপহোল্ড করছে। এর মধ্যে দিয়ে আপনি যেটা বলছেন এই সময় কেন করা হলো, এটা হলো যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক প্রভাবের যে প্রচেষ্টা সেটার একটা বহিঃপ্রকাশ, এবং আমরা দেখছি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোনো এই সরকার সেই ব্যাপারে খুব সচেতন, এবং বাশার আল আসাদের মৃত্যুর মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে একটা যারা যে ধরনের প্রতিক্রিয়া এবং নানানভাবে শক্ত অবস্থান দেখাচ্ছে যে দেশগুলো, ইনক্লুডিং ইরান, এই ধরনের একটা আমি মনে করি যে প্রচ্ছন্ন হুমকি থাকে যে দিন শেষে এই ধরনের পরিণতির কি হতে পারে সেটা। আর আমরা জানি যে এর আগে সাদ্দাম হোসেনের মৃত্যু থেকে শুরু করে আমরা দেখেছি লিবিয়ার গাদ্দাফির ওনার যে মৃত্যু, এইভাবে একের পর এক উদাহরণ আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যে এটা আছে। এবং এটার একটা, যেহেতু আসাদ পালিয়ে গেছে, তাদের হাতে নেই, সেই প্রক্রিয়ার একটা তারা একটা জানিয়ে রাখলো, যার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাকে বা তার যে এলাই বা যেভাবে হোক তাকে অ্যারেস্ট করতে পারলে অথবা তার মৃত্যুদণ্ড ঘোষণার মধ্যে দিয়ে এটা একটা বার্তা দিয়ে দেওয়া এবং তার প্রভাবকে আরো বেশি জারি রাখার একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আচ্ছা জনাব মুস্তাফিজুর বাবুল, মস্কোতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তথ্য অনুযায়ী বাশার আল আসাদ এখন মস্কোতে আছেন, রাশিয়ার আশ্রয়ে আছেন, এবং রাশিয়া সরকারের বক্তব্য আসলে এখন এই ঘটনার পর আমরা পাইনি। আপনার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ কি বলে, রাশিয়ার সাথে এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ আছে কিনা, নাকি লাউড অ্যান্ড ক্লিয়ার নো? না, আমি তো মনে করি যে একটা দেশে কোন সরকার থাকবে, কারা সরকার পরিচালনা করবে, সিদ্ধান্ত নেওয়ার মালিক তো সংশ্লিষ্ট দেশের জনগণ। বাইরে থেকে হস্তক্ষেপ করা, বাইরে থেকে চাপিয়ে দেওয়ার পক্ষে আমি না। কিন্তু এটাই ঠিক যে আমরা এই রাজনীতির মধ্যেই আমরা আছি। বাইরের হস্তক্ষেপও আমরা দেখছি, বাইরে থেকে চাপিয়ে দেওয়াও আমরা দেখছি, এবং এর মধ্য দিয়েই আপনার বিশ্ব রাজনীতি নানা জটিলতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। তো এর আগে যেটা আপনি উল্লেখ করলেন যে আরব বসন্ত, সেটা একটা দিক। আবার বিদেশি হস্তক্ষেপের মধ্য দিয়ে আমরা লিবিয়াকে দেখলাম, আমরা ইরাককে দেখলাম, সর্বশেষ আমরা সিরিয়াকে দেখছি। সিরিয়ার সাথে তো রাশিয়ার বহু বছরের সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে সিরিয়ার নেতা বাশার আল আসাদের সাথে রাশিয়ার সম্পর্ক বহু বছরের, ওনার পরিবারের সাথে সম্পর্ক ছিল, বহু বছরের ওনার পরিবারের সাথে সম্পর্ক ছিল। 53 বছর তো এটা লেগেছে তাদের। ফলে আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আপনার সিরিয়াতে, এই পরিস্থিতিতে উনি ওনার পরিবার সহ রাশিয়াতে নিরাপদ আশ্রয় খুঁজবেন, রাশিয়া আশ্রয় দেবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি মনে করি যে সিরিয়ার আপনার ওই দেশের ভাগ্য নির্ধারণ করবার সুযোগ ওই দেশের মানুষের থাকা উচিত, এবং সকল আপনার গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক বিশ্বের দায়িত্ব হচ্ছে যে যার যার দেশের মানুষ যেন নিজ নিজ দেশের সরকার পরিচালনা করবার, সরকার গঠন করবার, বেছে নেওয়ার সুযোগ, অধিকার এবং বিশ্বাস করুন আপনি যে কথাটা বলছেন সেটাই হওয়া উচিত, এবং এটা আমরা ডোনাল্ড ট্রাম্পকেও বলতে দেখি এবং পরবর্তীতে অন্য দেশে আগ্রাসনও চালাতে দেখি। আমি একটু আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, আমরা এখন টক অফ দ্য বলতে পারেন গোটা ওয়ার্ল্ডের
মক্কা প্রতিরক্ষা চুক্তি, এবং আমরা শুরুতে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের কথা শুনছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই লাইনআপটা অনেক বড় হতে যাচ্ছে। মিশরের নাম খুব জোরে সোরে প্রস্তাব করছে তুরস্ক, কাতার, কুয়েত, আজারবাইজান, এমনকি যে সিরিয়া নিয়ে কথা বলছি, এই সিরিয়া এবং জর্দান, সবাইকে আসলে সেই স্টেক হোল্ডার হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আসলে এই চুক্তিতে কি হবে, কি হতে যাচ্ছে? ইরানের বিপরীতে কোনো শক্তি দাঁড় করানোর চেষ্টা চলছে, নাকি মার্কিন ইরান যুদ্ধ যেটা চলছে তার প্রভাব থেকে বাঁচার জন্য তৃতীয় কোনো পক্ষ দাঁড়াচ্ছে? কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা নতুন সামরিক জোট হলো, তার একটা বেশ কিছুদিন ধরে এই জোটের বিষয়ে নানান রকম আলাপ চলছে, এবং আমরা দেখছি যে মডার্ন মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট সাইন বাই সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এই যে এবং এই যে তাদের যে চুক্তি, এবং এটা আসলে এই ট্রিটিটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে ক্রাইসিস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল, যে এই যে ত্রিপক্ষীয় যে যুদ্ধ, বেসিক্যালি দুটো পক্ষ, এবং তার সাথে মধ্যপ্রাচ্যের যে মূল যারা ক্রীড়নক, সৌদি আরব এখানে অন্যতম, তাদের রোল আছে। আমরা দেখছি বেশ কিছুদিন ধরে তার্কি নানানভাবে আন্তর্জাতিক রাজনীতিতে নানানভাবে তারা তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। পাকিস্তান এই যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা মধ্যস্থতার চেষ্টা করছে। আমি মনে করছি যে এই যে পরিবর্তিত রাজনৈতিক যে পরিস্থিতিতে এই জোট এক ধরনের একটা জানান দেওয়ার মধ্যে দিয়ে তাদের যে আঞ্চলিক নিরাপত্তার জায়গাটাকে একটা শক্তিশালী করা, বিশেষ করে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে ইসরায়েলেরও এক ধরনের বোঝাপড়ার জায়গাটা তৈরি হচ্ছে। সেজন্য আমি মনে করি যে এই বিবদমান রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের সেই রাষ্ট্রগুলোর সাথে আমরা দেখছি তার্কি, ইরান, তার্কির পাশাপাশি পাকিস্তান যেভাবে সংযুক্ত হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখছি। এইখানে তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে কিনা, অথবা সৌদি আরব এই জায়গায় তাদের এই জোটকে কেন্দ্র করে তারা সেখানে সে ধরনের ভূমিকা পালন করবে কিনা, এটা সময় বলে দিবে। কিন্তু আমি মনে করছি যে এই জোটগুলো শুধু মুসলিম রাষ্ট্রদের মধ্যে একটা নতুন ডিনামিক্স তৈরি করতে পারে, এবং মধ্যপ্রাচ্যের যে রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতিতে এই ধরনের জোট নতুন করে আমাদের যে এই যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক ব্যবস্থায়, সেটার একটা নতুন একটা দিগন্ত উন্মোচন করতে পারে। সেখানে পরাশক্তিগুলোর নানান রকম বোঝাপড়া থাকতে পারে বিহাইন্ড দ্য সিন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থাকতে পারে, সেখানে আরো যারা ক্রিয়াশীল, এখানে আমি মনে করি যে এই জোটের একটা আলাদা বার্তা থাকবে। আমি মনে করি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে কাজ করবে এবং সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে, আমার এমন মনে হয় না। এই জোটের একটা দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী একটা লক্ষ্য আছে বলে আমি মনে করছি, যার মধ্যে দিয়ে তারা বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা এবং জোটবদ্ধ থেকে নানান রকম যে এই আমাদের দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় তাদের নিজেদের যে অবস্থান রাখার চেষ্টা। হ্যাঁ, ইলিয়াস খান, আপনি কিছুদিন আগে জেনেছেন যে বাংলাদেশ আসলে সৌদি জোটের মধ্যে থাকতে চায়, সৌদি জোটের তেমন প্রত্যাশা, এবং হ্যাঁ, এখন যেহেতু সৌদি আর একটা চুক্তিতে গেল পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে, এবং বিভিন্ন দেশগুলো সেটা যুক্ত হবে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিকই থাকবে, নাকি সেখানে আসলে বাংলাদেশের মতো দেশগুলো অংশগ্রহণের সুযোগ থাকবে, বা যদি অংশগ্রহণ হয় বাংলাদেশের জন্য সেটা ভালো হবে, নাকি গ্লোবাল যে পলিটিক্স, সেই পলিটিক্স দেশগুলো সবসময় ভালো মন্দ বিবেচনা করতে পারে, তার স্বার্থ কোথায় আছে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। ধরুন আমাদের যে রেমিটেন্স আসে, সৌদি আরব কিন্তু তার বিশাল উৎস বাজার, এমনি ধরুন আমরা এমনি বলি যে 30-35 লাখ আছে বৈধভাবেই, এমনি ধারণা করা হয় আরো বেশি আছে। আপনি চিন্তা করুন যে 35 লাখ বা 40 লাখ লোক যদি থাকে একটি দেশে, বিরাট ব্যাপার। তো সৌদির উপর বাংলাদেশ অনেক ক্ষেত্রে নির্ভরশীল, সেটি একটি কাজ করে। অনেক সময় যেটি বললাম যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি কিন্তু নিজের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে না। যদি তাকে বলা হয় তুমি আমার জোটে যোগ দাও, তাহলে তো যোগ দিতে বাধ্য হবে। সে কারণেই, আর মুসলিম উম্মার কথা যদি বলে, ইরানও তো মুসলিম দেশ, সুতরাং মুসলিম উম্মার প্রশ্ন এটি বড় বড় বেশি না। আপনি দেখবেন যে এই যে ধরনের জোটটি হয়েছে, পাকিস্তান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বা সৌদি আরবের চেয়ে চীনের উপর অনেক নির্ভরশীল। এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। অনেক কিছু আছে পাকিস্তানের সঙ্গে, এবং চীন, পাকিস্তান ভারত যে বৈরিতা, সেখানে কিন্তু পাকিস্তানের একটি বড় আশ্রয় হচ্ছে চায়না। সুতরাং পাকিস্তানের জোটে যোগ দিয়ে, এবং ইরান কিন্তু আবার চীনের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা
মধ্যরাষ্ট্র দীর্ঘদিন থেকে ইরান থেকে কিন্তু ইরানে যে স্যাংশন চলছে এর মধ্যে ইরানকে বাঁচিয়ে রাখছে কিন্তু চায়না, তেল আমদানি করে। চায়না এবং রাশিয়া নানামুখী রাশিয়া তো আছে, সহায়তা করে, জি। বড় হচ্ছে চায়না। জি। সুতরাং ইচ্ছে করলে ইরান আক্রমণ করে বসবে বা পাকিস্তান যায় সেটাই করবে, তার দেশে তো ভাগ হয়ে যাচ্ছে। বেলুচিস্তান স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেছে, সুতরাং যা ইচ্ছে তাই করতে পারবে। আর বিষয়টা সে এগুলো তাবেদার রাষ্ট্র, এগুলো কোনো স্বাধীন সত্তা নয়। আপনার বক্তব্য পরিষ্কার। বাংলাদেশে আসলে কনসার্নটা তার মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশিরা আছেন, রেমিটেন্স ইস্যুটা সবকিছু বিবেচনায় নিয়ে আমি একটু মাননীয় সংসদ সদস্য আপনার একটা মতামত জানতে চাই। কারণ বাংলাদেশ যেভাবে বিশ্ব গ্লোবাল যে পলিটিক্স, বৈশ্বিক রাজনীতি মেরুকরণ ঘটছে, বাংলাদেশ চাইলেও আসলে নিউট্রাল থাকতে পারবে না, তাকে একটা পক্ষের সাথে থাকতেই হবে। এখন বাংলাদেশে তো একটা মানে স্লোগান আছে, সবার আগে বাংলাদেশ, নিজের স্বার্থটাকে দেখবে। আপনার কি মনে হয় যেভাবে আসলে গ্লোবাল পলিটিক্সটা মেরুকরণ হচ্ছে, নতুন নতুন জোট হচ্ছে, চুক্তি হচ্ছে, বাংলাদেশ আসলে তাদের স্লোগান অনুসারে কতটা শক্তিশালী অবস্থায় থাকতে পারবে? মানে আপোষ করতে হবে কিনা সিচুয়েশনের সঙ্গে? কোনো আশাবাদ, কোনো হতাশার জায়গা আছে কিনা? সবার আগে বাংলাদেশ, এই যে স্লোগানটা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটি খুবই সময় উপযোগী স্লোগান এবং এই স্লোগানটা বাস্তবায়ন করার কাজটা কিন্তু সহজ না, কঠিন। একটা জটিল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি। কাকে বাদ দিয়ে কার সাথে আমরা যাব? মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ আমরা চলব? মধ্যপ্রাচ্যে আমাদের বিরাট শ্রমবাজার আছে, এটা যেমন ঠিক। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার আমাদের আরএমজি সেক্টরের জন্য একটা বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা বাদ দিয়ে কি বাংলাদেশের আমাদের আরএমজি খাতকে টিকে রাখা সম্ভব? সম্ভব না। আবার আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উন্নয়নের জন্যে আমাদের চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে ছোট করা, খাটো করা, সেই সুযোগ কি আমাদের আছে? আমাদের নাই। ফলে বাংলাদেশের স্বার্থে আপনার সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখা, সকলের সাথেই সম্পর্ক রক্ষা করার মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশ নীতি এটাকে বাস্তবায়িত করা, এই পথেই বাংলাদেশকে হাঁটতে হবে। যদিও পথটা খুব কঠিন এবং জটিল, এটা আসলে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এই কঠিন এবং জটিল পথ ধরেই আমরা বাংলাদেশ হাঁটছে। এবং এই জায়গাটাতে হচ্ছে যে বাংলাদেশের নেতৃত্ব, আমাদের সরকার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের 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 কৌশল, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিচক্ষণতা, আমাদের বাস্তবতা উপলব্ধি করবার ক্ষমতা, এই সব কিছু নিয়েই কিন্তু বাংলাদেশকে এই বর্তমান জটিল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশকে আসলে চূড়ান্ত কূটনৈতিক পরীক্ষায় দিতে হবে এই সময়টাতে। আসলে লোকাল পলিটিক্সে থাকার কোনো সুযোগ শুধুমাত্র সেখানে নেই। আমি একটু সবশেষ অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, ভারতের আপডেটটা জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমরা জানছিলাম যে প্রশ্নপত্র ফাঁস হলো, ককরোচ জনতা পার্টির আন্দোলন হলো, নরেন্দ্র মোদী সবার সামনে ক্ষমা চাইলেন, তাদের দেশে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন এবং তার মাত্র 14 দিনের পর আবারও আমরা দেখতে পেলাম প্রশ্নপত্র ফাঁস হলো এবং রাঁচি রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো। এবং আবারও সেই জায়গায়, বিশেষ করে গুজরাটে, যেখানে একটু কিছুদিন আগে উপনির্বাচন হলো এবং সেখানে আসলে নরেন্দ্র মোদীর দল বিজেপির বেশ ভোট কমে গেছে, অর্ধেকেরও বেশি কমে গেছে সেই জায়গায় কিন্তু সেখানে। তাই আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন এরকম যখন পরিস্থিতি, তখন আন্দোলনটা কোন দিকে যাচ্ছে? জি হ্যাঁ, ধন্যবাদ। আমরা ককরোচ জনতা পার্টির যে আন্দোলন আমরা দিল্লির যন্তর মন্তরে দেখেছি, সেখানে যেভাবে বিজেপি তাদেরকে মোকাবেলা করেছিল শুরুর দিক থেকে, রাজনৈতিক প্রতিপক্ষের মতো বানিয়েছিল ছাত্রদের আন্দোলনকে, এবং পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে সরে যেয়ে এই ছাত্রদের দাবি মেনে নিয়ে তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আমরা দেখছি যে ঝাড়খণ্ডে এই 14তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সরকারি নিয়োগে প্রশ্ন ফাঁস, একই ধরনের দাবিতে সেখানে 50 লক্ষ থেকে 1 কোটি রুপির বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তারা করে আসছিল। তার প্রেক্ষিতে তারা পরীক্ষা বাতিল এবং সিবিআই এর মাধ্যমে
তদন্তর অথবা হাইকোর্টের অবসর বিচার পদ্ধতির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত চাচ্ছিল। ছাত্রদের সেই দাবির ক্ষেত্রে আমাদের 1 সেই মিনিট আছে, তো আপনি যদি একরকম একেবারে পরিস্থিতি দেখা যায়। আপনার ধারণা অনুসারে কি হতে যাচ্ছে একটা পূর্বাভাস আমাদেরকে দিতে পারেন? জি। অর্থাৎ ভারতীয় যে গণতন্ত্রের যে একটা যে ব্যবস্থা, দীর্ঘদিন বিজেপির যে একনায়কতান্ত্রিক শাসনের একটা বহিঃপ্রকাশ এবং তাদের যে দলীয়করণ, সেটার বহিঃপ্রকাশ দেখছি আমরা কেন্দ্র দেখেছি এবং প্রাদেশিক রাজ্যগুলোতে। অর্থাৎ এখানে মিসগভর্নেন্স, অপশাসন, সুশাসনের অভাব যেটাই বলি, সেটা প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং যার ফলে দিল্লির মডেলটা ছাত্ররা এখানে গ্রহণ করেছে এবং এখানে ককরোচ জনতা পার্টি এই দাবিতে সম্মত হয়েছে। যদিও সরকার সেখানে অনেকটা ডিফেন্সিভ থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু ছাত্র ক্ষোভ থেকে তারা, জনরোষ থেকে তারা জনগণ এই যে সরকারকে তারা মুখোমুখি করতে চেয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, সেটাও কিন্তু এখন একটু মুখোমুখি হয়ে আছে। মুখোমুখি হয়েছে এবং দেখা যাক সময়ের সাথে সাথে নতুন নতুন তথ্য তো হাজির হচ্ছে। আশা করি এগুলো নিয়ে পরবর্তীতে আরো আলাপ করার সুযোগ হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ।